যখন সেনাপ্রধান তার বক্তব্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছে, সমস্ত জেলখানায় একসাথে মনে হয় একটা বোমা ফেটেছে, সব দেখতে শব্দে, কারণ সবাই বিভিন্নভাবে খবর দিচ্ছিল, একসাথে মধ্যে সবাই চিৎকার করে উঠেছে, আওয়াজটা যেত বোমার মতো। আমার কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমরা যারা জেলবন্দি কঠিন সময় অতিক্রম করতেছিলাম, যাদের অধীনে জেলার জেল সুপার নেতৃত্বে, কিছুক্ষণের মধ্যে তারা আমার রুমে চলে আসলো। জেল সুপার জেলের আমার রুমে আসলো, মনে হলো তখন থেকে আমি জেলের মালিক হয়ে গেছি, ওরা এখন আমার। এটা একটা বিরাট অভিজ্ঞতা ছিল। মানুষ সামান্য একটা এই ঘটনার প্রতি কিভাবে সময় বদলে গেলে মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমার চোখে একটা বিরাট অভিজ্ঞতা। এখন মনে হয় আমি যেভাবে বলবো ওইভাবে জেলখানা চলবে, এরকম অবস্থা। তখন এই যে আওয়াজের পরে, বোম ফাটা আওয়াজের পরে জেলখানায় থেকে জেল ভেঙে বের হয়ে যাওয়ার জন্য একটা বড় প্রচেষ্টা ছিল। আমরা 10,000 লোক একসাথে ছিল, বেশিরভাগ বিএনপির লোক, বেশিরভাগ বিএনপি নেতা কর্মী, আর কিছু ছাত্র জনতা, আমাদের রিক্সাওয়ালা ভাই, ঠেলাগাড়িওয়ালা ভাই, দোকানদার, পথিক, এদের মতো। আর যেহেতু সবাইকে অন্যায়ভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এই লোকগুলো তো এক মিনিটও জেলে থাকতে চাচ্ছে না। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ও তো বলছে আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতে হবে। ওখান থেকে জেল ভাঙার একটা ধাক্কা চলতেছে, ওরা গেট ভেঙে ফেলতেছে, বেরিয়ে যাচ্ছে। তখন জেল সুপার আমাকে বলছে, স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয়, এটা কিন্তু ইতিহাসে একটা খারাপ দুর্নীতির সৃষ্টি হবে, একটু দয়া করে যদি এটা বন্ধ করতে পারেন। যে আমি কিভাবে বন্ধ করবো, এখানে কতগুলো বিল্ডিং, তার সবাই 10,000 লোক জেলের মধ্যে। তখন ওরা হ্যান্ড মাইক দিল, আমায় হ্যান্ড মাইক এনে দিল, স্যার আপনি যদি প্রত্যেক বিল্ডিং এর সামনে গিয়ে একটা অনুরোধ করেন যাতে জেল ব্রেক না করে। তখন আমি গেলাম, আমি দেখতেছি জেল ব্রেকটা হলে খুব বিষয়টা একটা অন্য জায়গায় চলে যাবে। আমি মাইক নিয়ে প্রত্যেক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি, তাদেরকে বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি তোমাদের ছাড়া আমি জেল থেকে বাইর হব। এটা বলার পরে ওরা সবাই শান্ত হয়েছে, প্রত্যেকটা। এবং তার মধ্যে তারপরে একটা জেল ব্রেক হয়েছে একটা জায়গায়, ওখানে আর্মি দিয়েছে, হেলিকপ্টার দিয়েছে, গোলাগুলিও হয়েছে, একটা ব্রেক, ছোটখাটো ব্রেক হয়েছে। এই ব্রেকের মধ্যে আবার আমাদের ভয় ছিল ওই জেল ট্রেনিং এর মতো যদি শেখ হাসিনা শেষ মুহূর্তে আমাদেরকে শেষ করে দেয়, আবার একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, ওখান থেকে আমরা কোনো মতে আর্মি চিফের সাথে যোগাযোগ করেছি, আমাদের ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম নির্বাহী সেক্রেটারির মাধ্যমে ওই যে আর্মি হেলিকপ্টার ঢুকলো, তখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা রাস্তায় যে ধরনের ত্যাগ স্বীকার করেছি, 14-15 বছর ধরে যে ত্যাগ স্বীকার করেছি, এর পিছনে যে এরকম ত্যাগ স্বীকার করেছে, এদের কিন্তু কোনো জায়গায় ছবি নেই, এদের কোথাও ছবি দেখবেন না। এই 10,000 লোকের মধ্যে কয়েক হাজার নেতা কর্মী, আপনি ডিবির অফিসে কিভাবে নির্যাতিত হয়েছে এই চিত্র কেউ দেখে না, আমি দেখেছি, যেহেতু আমার সামনে থেকে ডিবি এক একজনকে নিয়ে যাচ্ছে, সেল থেকে হেঁটে যাচ্ছে, আসার সময় হাঁটতে পারছে, সমস্ত শরীরে তার অত্যাচারের তার কাঁদতেছে। বিএনপি মধ্যস্থানীয় উপরের নেতা, মধ্য নিচের নেতা কর্মী এমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, এটা তো সাধারণ মানুষ দেখে। এর পিছনে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটি শহরে যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এদের অনেকের চিত্র আপনারা দেখতে পাবেন। এরা ক্যামেরার মধ্যে আসে নাই। আমি কথাগুলো এই জন্য বলছি, যারা ক্যামেরায় আসছে তাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি,
লক্ষ লক্ষ জনতা যারা ক্যামেরায় আসে না, যারা চরমভাবে নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, সব কিছু হারিয়ে অনেকের চিত্র উঠে আসে না। এই জন্য এই জনগণের আন্দোলন সমস্ত বাংলাদেশের মানুষকে আমি কৃতিত্ব দিতে চাই। বিএনপি কোন সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপির নেওয়ার দরকার নেই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি না, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্তি হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকে। এটা হচ্ছে 1 নম্বরের শত্রু। কিন্তু এই শত্রুকে কোনোদিনও জায়গা দেওয়া যাবে না এবং এই শত্রুর সাথে যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, দোষরদের চিহ্নিত করতে হবে। সাংবাদিকদের কথা আসছে এখানে। আমরা তো 15 বছর ধরে, 4 দশকের উপর থেকে সাংবাদিকতার চিত্র সম্মুখভাবে দেখি, পিছন থেকে। কারণ আমরা সম্মুখভাগে ছিলাম। আমি যখন সম্মুখভাবে সার্বিক সময় ছিলাম, আমি সাংবাদিকতার চিত্র পরিষ্কারভাবে দেখি। কারা নিজের দেশকে বিক্রি করে সাংবাদিকতা করছে, নিজের দেশকে বিক্রি করে, কারা ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে থেকে সুবিধা ভোগ করে নিজের সাংবাদিকতার পরিচয়টাকে ধ্বংস করে দিয়ে সাংবাদিকতার পেশাজীবীর তার যে দায়িত্ব সেটা সে নষ্ট করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, দেখেছি না? প্রত্যেকবার ঘুরে আসার পর একটা প্রেস কনফারেন্স। আমরা সেই প্রেস কনফারেন্সে সাংবাদিকতার কিছু রূপ তো দেখেছি। লজ্জাবিহীন, নির্লজ্জ, দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সমস্ত সাংবাদিক আছে। আমরা দেখেছি যেই সাংবাদিকরা জনগণের জনগণের মনের কথা তুলে ধরার কথা, তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা, তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকের সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় বেরোচ্ছে, স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে, খোলাখুলিভাবে সমর্থন দিয়েছে। এরা কি কোন সাংবাদিকতার মধ্যে পড়ে? এরা কি সাংবাদিক? এরা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করছে। প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়াতে পারে, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে, একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে, একটি দলের পক্ষে দাঁড়াতে পারে, তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে এরা সাংবাদিকতার মধ্যে পড়ে। এরা দলীয়, এরা তো দলীয় কর্মীকে পরিণত। এরা তো সাংবাদিকতার মানদণ্ডে এরা সাংবাদিক। এই জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমাদেরকে তাদের প্রতি যাতে চলতে না হয় এটা মাথায় রাখবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, ওই পথে চলবেন না। আপনারা বিএনপি সাংবাদিক হইয়েন না। আমি পরিষ্কারভাবে বলছি, আপনারা বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের সাংবাদিক, আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন। আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। আপনারা দেখেছেন একটা খবর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবের কে বিদ্রুপ করে একটি কার্টুন ছাপিয়েছিল, দেখেছেন না? একটি কার্টুন ছাপিয়েছিল তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে। সবাই তো ধরে নিয়েছে এই সাংবাদিকের অবস্থা বোধ হয় খুব খারাপ হবে, এই পত্রিকার অবস্থা খারাপ হবে, এর উপরে বিপদ আসছে।
আসছে, কিন্তু হলোটা কি? তারেক রহমান সাহেব স্ট্যাটাস দিয়েছে, তিনি বলেছেন আমরা গত ১.৫ শতক যুদ্ধ করেছি, এই সাংবাদিকরা যেন তাদের এই কাজটা করতে পারে। এই একটা কথার মধ্যে সব মেসেজ চলে আসছে না, যে তারা যাতে এই কাজটা করতে পারে, এই জন্য তো আমরা বলেছি। বিএনপি হচ্ছে এই অবস্থার সাংবাদিকতার ব্যাপার, নিরপেক্ষতার ব্যাপার, সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে। এইটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামী বাংলাদেশে সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, মানুষের স্বাধীনতার কথা তুলে ধরতে পারে, মানুষের রাজনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, অর্থনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, সামাজিক অধিকারের কথা তুলে ধরতে পারে, তাহলে আমি স্বার্থ সাংবাদিকতা। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সাংবাদিকতার পথে কোনদিনও করা হবে। আমরা সাংবাদিকদের তাদের পথে পৌঁছে দিতে হবে। সত্যিকারের সাংবাদিকতার একটা উঁচু মানদণ্ড। গণতন্ত্র সফল হতে হলে সাংবাদিকতার যে পেশাগত মানদণ্ড, সেটা না থাকলে গণতন্ত্র কোনদিন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের সাথে সুস্থ সাংবাদিকতার হাতে হাত মিলিয়ে করতে হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সুতরাং আমি সাংবাদিক ভাইদের এই কথাগুলো বলছি যে আগামী দিনে সাংবাদিকতার উপরে আমাদের ৩১ দফার মধ্যে সব কিছু বলা আছে, আমরা কি ধরনের সাংবাদিকতা। আমরা কিন্তু বলে ফেলেছি কথাগুলো পরিষ্কার ভাবে বলেছি। আমরা আপনার দেশের আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে কথাগুলো বলছি, আমরা শুধু বলবো সে কথাগুলো তুলে ধরবো, অন্যদের কেউ তুলে ধরবেন। কারণ বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, এখন যে প্রত্যাশা আর রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যাতে কেউ কেন্দ্রিত আছে, তার রাজনীতিতে যেভাবে গণতন্ত্র করা হচ্ছে, অর্থনীতিতেও গণতন্ত্র করতে হবে। প্রত্যেকটা মানুষ সমানভাবে অর্থনৈতিক অংশগ্রহণ অধিকার রাখতে হবে। এটা হচ্ছে আগামী দিনের তারেক রহমান সাহেবের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশে প্রত্যেকটি জনগণের সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রাখতে হবে। তাহলে সত্যিকার যেখানে আমরা যেতে চাচ্ছি, মানুষের প্রত্যাশা কিন্তু এখন আমার আগামী দিনে আমি একটা চাকরি পাবো তো, আমি স্বাস্থ্যসেবা পাবো তো, আমি শিক্ষার জন্য আমার ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারবো তো, আমার আইনের শাসন থাকবে তো, আমার ভোটাধিকার থাকবে তো, আমি যাতে কোথাও যাতে বাধা করতে না হয়, এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। কোথায় কি হচ্ছে আর একটা জিনিস করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা থাকতে হবে, একে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মানবোধ থাকতে হবে। নতুন রাজনীতিতে এই খেলা চালু না করলে শত সংস্কার করেও বাংলাদেশের কোন ভবিষ্যৎ হবে। সাংবাদিকদেরও রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রত্যেক পেশার মানুষ এটা ধারণ করতে হবে। আমি প্রত্যেকদিন একই কথা বলছি, আজকেও বলছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, রাজনীতিবিদ ধারণ করতে না পারি, রাজনৈতিক দল ধারণ করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আমাদের নেতা কর্মীদের বুঝতে হবে, আমাদের রাজনীতি সেই পথে চলতে হবে, ওই পূর্বভাবে রাজনীতি আর করবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে গেছে, মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন, আমি আমার বক্তব্যে এই কথাটা প্রতিনিয়ত বলে যাচ্ছি, ধারণ করতে হবে। আমার এটাই বাংলাদেশের মানুষ আমাদের কাছে প্রত্যাশা, একটি বড় দল, দেশপ্রেমিক দল হিসাবে
আমাদের কাছে প্রত্যাশা করে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেখানে যাবে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আমরা সেখানে পৌঁছতে পারবো।